সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সিলেটের সময় মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক সিলেটের সময় ও সিলেটের হালচালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি জয়া রায়। সিলেট বিভাগের সকল জেলার সব ধরনের সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের নিয়মিত আয়োজন টাইমস অফ সিলেটের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ 10 অক্টোবর 25 আশ্বিন 22 সফর, রোজ শনিবার। সংক্ষিপ্তভাবে সিলেটের কিছু গুরুত্বপূর্ণ সংবাদের অংশবিশেষ তুলে ধরার চেষ্টা করছি। বিস্তারিত সংবাদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন এমপি বলেছেন, দেশে ধর্ষণের মতো জঘন্য কাজে যারা করে তারা কুলাঙ্গার। প্রধানমন্ত্রী এই কুলাঙ্গারদের ফাঁসির বিষয়ে উদ্যোগ নিয়েছেন। আমরা এর সাথে একমত পোষণ করি। মা বোনদের ইজ্জত না করলে বিশ্ব মনে করবে আমরা বর্বর জাতি। আজ দুপুরে জুড়ি উপজেলা পরিষদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, অনেকে বলে দেশে করোনায় লাখ লাখ মানুষ মারা যাবে, পথে ঘাটে লাশ পড়ে থাকবে, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া তেমন কিছুই হয়নি। প্রধানমন্ত্রীর বিচক্ষণতা ও যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে বাংলাদেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম হয়েছে। মানুষ সচেতন থাকলে 5,000ও মারা যেত না। তিনি আরও বলেন, করোনা সাধারণ কোনো রোগ নয়, মহামারী। এই মহামারী থেকে রক্ষা পেতে সচেতনতার বিকল্প নেই। এখনো সময় আছে, সবাইকে সতর্ক হতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান রিঙ্কু রঞ্জন দাস, রঞ্জিতা শর্মা, জুড়ি থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম সহ নেতৃবৃন্দ। এদিকে নগর ভবনে একটি অভিযোগ কেন্দ্র খোলা হচ্ছে জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, অভিযোগ কেন্দ্র স্থাপন হলে নির্যাতনের শিকার হলে যে কেউ তাৎক্ষণিকভাবে অভিযোগ করতে পারবে এবং সিসি তাদের আইনি সহায়তা প্রদান করবে। আজ দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সিলেট মহানগরীর সামাজিক নিরাপত্তা আরও মজবুত ও টেকসইকরণে আমাদের করণীয় শীর্ষক পরামর্শ সভায় তিনি কথা বলেন। সভায় মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সাম্প্রতিক সময়ে এমসি কলেজ সহ সিলেটের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে সিলেট মহানগরীর সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট একটি আধ্যাত্মিক ও পর্যটন নগরী। এই নগরীর ধর্মীয় সম্প্রতি আর ভিন্নমতের সহনশীলতা রয়েছে, রাজনৈতিক সম্প্রীতির দীর্ঘ ইতিহাস। তাই আমাদের আগামী প্রজন্মের জন্য সিলেটকে একটি শান্তি ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য নগরবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। অপরদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আজ সকাল 11:30টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার সদর ও প্রশাসন পরিতোষ ঘোষ এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ চন্দ্রনাথানন্দ মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন ও আশ্রম, মোহাম্মদ তোফায়েল আহমেদ উপ পুলিশ কমিশনার সদর ও প্রশাসন, মোহাম্মদ আজভার আলী শেখ পিপিএম, উপ পুলিশ কমিশনার উত্তর সঞ্জয় সরকার, উপ পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ সোহেল রেজা পিপিএম, উপ পুলিশ কমিশনার দক্ষিণ ইমাম মোহাম্মদ সাদিক, উপ পুলিশ কমিশনার সিটি এসবি সুব্রত দেব, সভাপতি মহানগর পূজা উদযাপন কমিটি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটি রজত কান্তি ভট্টাচার্য, সদস্য কেন্দ্রীয় পূজা কমিটি পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রুহুল আলম, এনএসআই সিলেটের প্রতিনিধি, বিভিন্ন পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম সকলের সার্বিক সহযোগিতা নিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে নিরাপত্তায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সিলেট মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। এদিকে আজ সকাল 10টায় সিলেট কোম্পানিগঞ্জ হাইটেক পার্ক কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি। বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্কের পরিচালক যুগ্ম সচিব ফাহমিদা আক্তার, উপসচিব মাকসুদা শিল্পী, উপসচিব মাহফুজুল কবির। বঙ্গবন্ধু হাইটেক পার্কের কাজের অগ্রগতি ও মাস্টার প্ল্যান নিয়ে বিশদভাবে আলোচনা করেন প্রকল্প পরিচালক উপসচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সারওয়ার ভূঁইয়া। মতবিনিময় সভায় বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক সচিব হোসনে আরা বেগম এনডিসি বলেন, বর্তমান সরকার দেশের আইসিটি খাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোম্পানিগঞ্জের নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক বর্তমান সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে দেশ তথ্য প্রযুক্তি খাতে কয়েক ধাপ এগিয়ে যাবে। তবে সেক্ষেত্রে অবশ্যই বিনিয়োগকারী ও আইটি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি হাইটেক পার্কে বিনিয়োগে আগ্রহী সিলেটের উদ্যোক্তা ও প্রবাসী সিলেটিদের সেই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। অপরদিকে সিলেট সীমান্তের জাফলংয়ের পিয়ান নদী থেকে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম বেংশল হাওরেন। নিহত ওই ব্যক্তি শিলং ডাউকির আমলেরম এলাকার এ বাংলার ছেলে। আজ সকালে জাফলংয়ের পিয়ান নদীতে ভারতীয় ওই নাগরিকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশ ও বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ও সংগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করে ভারতীয় বিএসএফ এর কাছে নিহতদের লাশ ফেরত দেওয়ার আহ্বান জানায়। বিজিবির আহ্বানে দুপুর 1:30টার দিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতের পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন। এ সময় সংগ্রাম সীমান্ত ফাঁড়ি বিজিবির নায়েক সুবেদার মোহাম্মদ জয়নাল আবেদীন গোয়াইনঘাট থানা পুলিশ নিহতের লাশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নিকট হস্তান্তর করেন। এদিকে ধর্ষণকারীদের বিচার চেয়ে ঢাকা থেকে পায়ে হেঁটে সিলেটে 2 শিক্ষার্থী। সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষণকারীদের বিচারের দাবি নিয়ে ঢাকা থেকে পায়ে হেঁটে সিলেটে এসে পৌঁছেছেন 2 শিক্ষার্থী। 7 দিন পায়ে হেঁটে আজ দুপুর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে পৌঁছে তারা অংশ নিয়েছেন ধর্ষণ বিরোধী আন্দোলনে। এর আগে গত 4 অক্টোবর রোববার বিকেলে এই 2 শিক্ষার্থী ঢাকা থেকে পায়ে হেঁটে সিলেট অভিমুখে রওনা হন। তারা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 2য় বর্ষের ছাত্র আরিফ সোহেল। অপরজন হলেন ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ইংরেজ সাহিত্য বিভাগের 2য় বর্ষের ছাত্র কাজী মেহেদী হাসান জয়। অপরদিকে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে জাল ভোট দেওয়ার সময় মোহাম্মদ মিটন মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। আজ দুপুর 12টার দিকে ইকরছই জামিয়া ইসলামিয়া হাদিসিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই ভোট কেন্দ্রের একটি কক্ষে সাংবাদিক প্রবেশ করলে দেখতে পান এক কিশোর ভোট দেওয়ার উদ্দেশ্যে ব্যালট পেপার হাতে নিয়েছে। পরে সে ভোটার কিনা জিজ্ঞেস করলে কোনো কথা বলেননি। ওই সময় তাকে আটক করা হয়। পরে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, জাল ভোট দিতে আসায় একজনকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শ্রীমঙ্গলে 5 দিনের কর্মবিরতিতে চা শ্রমিকরা। দুর্গাপূজার আগে নতুন বাস্তবায়িত মজুরি ও বোনাস পরিশোধের দাবিতে মৌলভীবাজার শ্রীমঙ্গলের টানা 5ম দিনেও কর্মবিরতি পালন করছে চা শ্রমিকরা। আজ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগানে এই কর্মবিরতি পালন করেন তারা। এই সময় উপজেলার বিভিন্ন চা বাগানের কাজ বন্ধ রেখে শ্রমিকরা তাদের দাবি তুলে ধরে আন্দোলন করেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিয়া ভ্যালির সভাপতি বিজয় হাজরা বলেন, আমাদের আন্দোলন চলছে, কিন্তু মালিক পক্ষ আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে না। আমরা গত 4 দিনে 2 ঘন্টা করে কর্মবিরতি পালন করছি। আজ সেটার 5ম দিন। মালিক পক্ষ থেকে আগামী সোমবার অনলাইনে ভার্চুয়াল সভার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা সেই ভার্চুয়াল সভায় অংশ নেব। সোমবার যদি দাবি না মানা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সব চা বাগান একসাথে কর্মবিরতি করা হবে। অপরদিকে
বড়লেখায় সিএনজি চালকের সহযোগিতায় তরুণী ধর্ষণ, গ্রেপ্তার 2। মৌলভীবাজার বড়লেখায় সিএনজি চালিত অটোরিকশা চালকের সহযোগিতায় তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার সকাল 7টার দিকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতোয়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় তরুণী বাদী হয়ে বড়লেখা থানায় ধর্ষণ ও সহযোগিতার অভিযোগে 2 জনের নামে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় শাহবাজপুর বাজারে পাহারাদার ও এক সিএনজি চালককে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন বড়লেখা উপজেলা উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাদিপুকুরিয়া গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন ও উপজেলা চুকারপুঞ্জি গ্রামের মাসুক মিয়ার ছেলে আলী আহমদ। আজ সকালে ঘটনার শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে চুনারুঘাটে 83 মণ্ডপে শারদীয় দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এই উপজেলায় 83টি পূজা মণ্ডপে প্রতিমা শিল্পীদের নিখুঁত হাতের ছোঁয়ায় ও হৃদয়ে ভালোবাসা দিয়ে জোর গতিতে চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ। আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের জাঁকজমকপূর্ণ এই শারদীয় দুর্গোৎসব। চুনারঘাট পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক প্রণয় পাল বলেন, এ বছর বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর কেন্দ্রীয় কমিটি ও সরকারি দিক নির্দেশনা মেনে এ উপজেলায় সবকটি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। তিনি আরো বলেন, এবছর চুনারঘাট পৌরসভায় 9টি, বিভিন্ন চা বাগানে 28টি, বিভিন্ন গ্রামে 46টি ও ব্যক্তিগত 11টি, সার্বজনীন 72টি সহ সর্বমোট 83টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এ বিষয়ে চুনারঘাট থানার ওসি চম্পক দাম বলেন, শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা জোরদারে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অপরদিকে গোয়াইনঘাট থানা ওসি আব্দুল আহাদ বলেন, যে কোনো মূল্যে বাংলাদেশে বহমান সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ধরে রাখতে হবে। সিলেটের গোয়াইনঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করা হবে। শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ পরিবেশে পালনের জন্য ইতিপূর্বে গোয়াইনঘাট থানা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা ছাড়াই সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে গোয়াইনঘাট থানা পুলিশ অতীতের ন্যায় আসন্ন দুর্গোৎসবেও অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে। আজ দুপুর 12টায় গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে থানা হল রুমে সিলেটের গোয়াইনঘাট উপজেলার আসন্ন শারদীয় দুর্গোৎসব 2020 উপলক্ষে উপজেলার সবকটি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এবার করোনা সংবাদ। 24 ঘন্টায় সিলেটে 110 রোগীর করোনা জয়। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে ছিলেন এমন আরও 110 জন রোগী সুস্থ হয়ে উঠছেন। একই সময়ে বিভাগে আরও 28 জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আর বিভাগে এই 24 ঘন্টায় কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু ঘটেনি। আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানের রাজিয়ার স্বাক্ষরিত কোভিড-19 কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। সিলেট বিভাগে নতুন শনাক্ত 28 জন রোগীর মধ্যে সিলেট জেলায় 26 জন ও মৌলভীবাজারে 1 জন রোগী শনাক্ত হয়েছে। এদিন বিভাগের অন্য 2 জেলা হবিগঞ্জে কোনো রোগী শনাক্ত না হলেও সুনামগঞ্জে 1 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হওয়া 110 জনের মধ্যে সর্বাধিক সিলেটে সুস্থ হয়েছেন 65 জন, সুনামগঞ্জে 4 জন রোগী সুস্থ হয়েছেন। এদিকে মৌলভীবাজার জেলায় কোনো করোনা আক্রান্ত রোগী সুস্থ না হয়ে উঠলেও হবিগঞ্জে 41 জন করোনা থেকে সুস্থ হয়ে উঠছেন। আজ সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 12,946 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 7,085 জন, এছাড়া সুনামগঞ্জে 2,365 জন, হবিগঞ্জে 1,766 জন ও মৌলভীবাজারে 1,730 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলায় বর্তমানে 55 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 11,216 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 221 জন। জগন্নাথপুর পৌরসভায় নতুন মেয়র মিজানুর রশিদ। সুনামগঞ্জে জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া জয়লাভ করেছেন। নৌকা প্রতীক নিয়ে বিশাল ভোটের ব্যবধানে বেসরকারি ফলাফলে তিনি জয়লাভ করেছেন।
এদিকে ভোট কারচুপি ও জাল ভোটের অভিযোগ এনে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করছেন। শনিবার বিকেলে 4টায় স্থানে গণমাধ্যম কর্মীদের নিকট ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তারা। দুই প্রার্থী হলেন বিএনপির মনোনীত প্রার্থী রাজু আহমদ ও স্বতন্ত্র প্রার্থী আবুল হুসাইন জগ। এই বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এদিকে সন্ধ্যায় 11 কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া নৌকা প্রতীকে 6156 ভোট পেয়ে জয়লাভ করেন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন সেলিম জগ প্রতীকে 3881, ধানের শীষ প্রতীকে রাজু আহমদ 1039 এবং মোবাইল ফোন প্রতীকে আবিবুল বাড়ি রায়হান 1016 ভোট পেয়েছেন। প্রিয় দর্শক, এবার অতিথিদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকের অতিথি জামিয়া দারুল কুরআন সিলেটের প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। এই পর্বটি উপস্থাপনা করবেন সহকর্মী নুরুল ইসলাম। প্রিয় দর্শক, আপনাদের নিয়মিত আয়োজনে আমি স্বাগত জানাচ্ছি। আমি নুরুল ইসলাম। আপনাদের ইতিমধ্যেই আপনাদেরকে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ উপস্থাপনা করেছেন আমাদের সহকর্মী জয় রায়। আজকে অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে আমাদের মাঝে আছেন সিলেটের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, সিলেটের যিনি সর্বদা ইসলামী আন্দোলন নয়, ইসলামী আন্দোলন ছাড়াও সামাজিক সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন এবং সিলেটের অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব অ্যাডভোকেট মৌলানা শাহিনুর পাশা চৌধুরী, যিনি সাবেক সংসদ সদস্য এবং সিলেটের জামিয়া দারুল কুরআন সিলেটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের দায়িত্ব যিনি পালন করছেন। জনাব শাহিনুর পাশা চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে আপনার অত্যন্ত মূল্যবান এবং ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জনাব শাহিনুর পাশা চৌধুরী, প্রথমেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব বা আপনার কাছে জানবো, এই করোনা সংকটকালীন সময় দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে, আপনিও করোনা সংকটকালীন সময় আমরা দেখেছি এবং অবলোকন করেছি নিজ নির্বাচনী এলাকা ছাড়াও আপনার মাদ্রাসার এবং বিভিন্নভাবে সিলেটের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি একটু সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইব, এই মুহূর্তে কেমন কাটছে আপনার দিন, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দৈনিক সিলেটের সময়ের পক্ষ থেকে আজকের আয়োজনকে আমি ধন্যবাদ জানাই এবং উপস্থাপক অত্যন্ত মেধাবী ব্যক্তিত্ব, সজ্জন ব্যক্তিত্ব এবং পরিশ্রমী সংবাদকর্মী নুরুল ইসলাম ভাইকেও শুকরিয়া জানাই যে আমাকে আজকে জাতির একটি ক্রান্তিকালে জনগণের সম্মুখে উপস্থাপন করার জন্য এবং বিশেষ করে যারা দেখছেন সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাসের ভিউয়ার্সদেরকেও ধন্যবাদ মোবারকবাদ জানাই। আজ আসলেই 2020 সালের অক্টোবর মাসের 10 তারিখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমরা অতিক্রম করছি। অক্টোবর মাসে আমার জন্ম, আর আজকে এই গুরুত্বপূর্ণ সময়ের টপিক নিয়ে কথা বলতে গিয়ে তিনি প্রশ্ন রেখেছেন যে কিভাবে কাটছে। আসলে সর্বাবস্থায় আমরা মুসলমান হিসাবে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা উচিত, এজন্য আলহামদুলিল্লাহ বলছি। তবে দেশ এবং জাতি একটি ক্রান্তিকাল অবশ্যই অতিক্রম করছে, তা কোনোভাবেই লুকানোর বিষয় নয়। বাংলাদেশের টেকনাফ থেকে নিয়ে তেঁতুলিয়া, সুনামগঞ্জের তাহিরপুর থেকে নিয়ে সুন্দরবন পর্যন্ত প্রতিটি জনপদে আজ দর্শন বিরোধী বিক্ষোভ মিছিল, ধিক্কার মিছিল, মানববন্ধন সক্রিয় রয়েছে জাগ্রত জনতা। এই পরিস্থিতিতে সংবাদকর্মী এবং আমরা যারা সমাজের সচেতন অথবা আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা কোনোভাবেই ভালো থাকার কথা নয়। কারণ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার সুফল আমরা প্রায় 50 বছরও এখন পর্যন্ত আমরা পাইনি বললে অত্যুক্তি হবে না। যে স্বাধীনতার জন্য
অথবা পাকিস্তানিদের শোষণ বঞ্চনা থেকে জাতিকে রেহাই দেওয়ার জন্য, অথবা পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মা বোনদের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, দর্শন করেছিল, সেই দর্শন তার চেয়েও বেশি এখন সয়লাভ হয়েছে। আপনারা ইতিমধ্যেই পত্রপত্রিকায় লক্ষ্য করেছেন যে গত 8 মাসে প্রায় 1000 নারী ধর্ষিতা হয়েছে। এবং ইদানিং যে ভাইরাল হয়েছে শব্দগুলো, বিশেষ করে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী যে সিলেটকে পিরাউলিয়ার দেশ হিসেবে আখ্যায়িত করা হয়। বলতে গেলে সিলেটকে আধ্যাত্মিক রাজধানী বলার সুবাদেই গোটা বাংলাদেশকে পিরাউলিয়ার দেশ আখ্যায়িত করা হয়, আলিমুলামার দেশ আখ্যায়িত করা হয়। এবং বিশেষ করে বাংলাদেশকে আধ্যাত্মিক রাজধানী বলা হয় যে কারণে, যে এখানে গোটা পাক ভারত উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্নিপুরুষ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব শাইখুল আরব আল আজম শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন এই ভূখণ্ডে রুহানি জগতের আধ্যাত্মিকতার সবক দিয়ে এই বৃহত্তর সিলেটবাসীকে ধন্য করেছিলেন। সেই সিলেটের ঐতিহ্যে লালিত 128 বছরের প্রাচীনতম বিদ্যাপীঠ, যে এমসি কলেজে ইন্টারমিডিয়েটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্ররা ভর্তি হয়, যে এমসি কলেজে ছাত্র ভর্তি হতে হলে অনেক তপস্যার প্রয়োজন হয়, অনেক লেখাপড়া, অনেক স্টাডির প্রয়োজন হয়, সেই এমসি বিশ্ববিদ্যালয় কলেজের 128 বছরের ঐতিহ্যকে যারা কলঙ্কিত করলো, তাদের রাজনৈতিক পরিচয় সমাজে যখন বেশি আসলো, যারা ছাত্রলীগের কর্মী এবং ছাত্রলীগের, আওয়ামী লীগের, যুবলীগের গডফাদারদের আশ্রয়ে প্রশ্রয়ে তারা এরকম অন্যায় কাজে রেগুলার তারা চালিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যা আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, যারা বিশেষ করে 6 জনের কথা প্রথমে উল্লেখ করা হয়েছিল, যে 6 জন এই স্বামীর কাছ থেকে নববিবাহিতা স্ত্রীকে ছিনিয়ে নিল, তাদের স্টেটমেন্ট যখন কোর্টে 164 ধারায় মাননীয় আদালত গ্রহণ করলেন, সেখানে আমরা কি দেখলাম? হতবাক হবার মতো বিষয়। এমসি কলেজের যে ছাত্ররা এই জঘন্য কাজে জড়িত হলো, তাদের পরিচয় তারা মাস্টার্সের ছাত্র, তারা ইংলিশে মাস্টার্স করছে, বিভিন্ন বিভাগে তারা মাস্টার্স করছে। এবং ওরাই কিছুদিন পরে হয়তোবা বিসিএস ক্যাডার হতো, ওরা কিছুদিন পরে হয়তোবা কোনো কলেজের লেকচারার পদে জয়েন করতো, ওরা কিছুদিন পরে হয়তোবা বিসিএস ক্যাডার পদ দিয়ে সরকারের উচ্চ পর্যায়ে তারা আসীন হতো। কিন্তু যখন আমরা দেখলাম প্রথমে তারা এই নববিবাহিতা মেয়েটির স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিল, টাকা পয়সা ছিনিয়ে নিল, মোবাইল ছিনিয়ে নিল, তারা চলে যাচ্ছিল। সর্বশেষ একটি ছেলে বলল যে এই মেয়েটি তো অনেক সুন্দর। তখন ঝাঁপিয়ে পড়ল সেই নরপশুরা। তাদেরকে নরপশু এজন্যই বলতে হয় কারণ ওরা কোনোভাবেই মানবতার কাতারে আসতে পারে না। কারণ তাদের ঘরে তাদের বোন আছে, তাদের মা আছে, তাদের আত্মীয়স্বজন মহিলা আছে। যারা নিজের আত্মীয়স্বজনকে সম্মান দিতে জানে না, তারা পরের মানুষকে সম্মান দিতে পারে না, যে কারণে তারা মানুষের কাতারে নয়, তারা পশুর কাতারে চলে গিয়েছে। এই যে এমসি কলেজের গুরুত্বপূর্ণ একটি কলেজ, বাংলাদেশের টপ 10-এর একটি কলেজ, 128 বছরের প্রাচীনতম বিদ্যাপীঠ, এই ছাত্ররা যদি ছিনতাই কাজে জড়িত হয়, এই ছাত্ররা যদি তাদের রুমে যদি অস্ত্র পাওয়া যায়, এই ছাত্ররা যদি দর্শনের কাজে ব্যবহৃত হয়, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে সেটাও চিন্তার একটি বিষয়। তো প্রসঙ্গক্রমে যে কথাটি উপস্থাপন করতে চাই যে গত 2-3 দিন থেকে ভাইরাল হচ্ছে। গতকাল রাতেও আমি 12টার এই চ্যানেল আইয়ের নিউজ পরিক্রমা, যা 12টা 5 মিনিটে সকলেই শুনেন, সেখানে দেখলাম মাননীয় আইনমন্ত্রী মহোদয়, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রেফারেন্স দিয়ে তিনি বলছেন যে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করতে যাচ্ছেন এবং সম্ভবত আগামী রোববার মন্ত্রিসভায় তা উঠবে এবং পাশ হয়ে যাবে। এজন্য সরকারকে ধন্যবাদ দিতে হয়। যদিও মৃত্যুদণ্ড, ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ড শরীয়তেও এলাও নয়, কিন্তু বাংলাদেশে যে হারে ধর্ষণ শুরু হয়েছে, 5 বছরের শিশু পর্যন্ত ধর্ষিত হচ্ছে, 72 বছরের বৃদ্ধা মহিলা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে, ভাইয়ের সামনে বোন ধর্ষিতা হচ্ছে, বাবার সামনে মেয়ে ধর্ষিতা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রী ধর্ষিতা হচ্ছে, স্বামীর কাছ থেকে স্ত্রী ছিনিয়ে নেওয়া হচ্ছে দর্শন করার জন্য। এই অবস্থা থেকে জাতিকে রেহাই দেওয়ার জন্য আসলে বাংলাদেশের এই প্রেক্ষাপটে মৃত্যুদণ্ডই কার্যকর বলে আমরা মনে করি।
আমি একজন আইনজীবী হিসেবে যদিও আমি তার সাপোর্ট করি না, কিন্তু বাংলাদেশকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য যদি মনে করেন আমাদের যদি শরিয়াভিত্তিক আমরা চিন্তা করি, সৌদি আরবকে যদি আমরা চিন্তা করি যে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে, যদি কেউ দর্শন করে তাহলে তাকে সংসার করা হবে, পাথর মেরে তাকে হত্যা করা হবে, মানে সৌদি আরবের এই আইন, যে কারণে সৌদি আরবে দর্শনের মামলার আসামি খুঁজে পাওয়া যায় না। আমরা যখন হজে যাই, আমরা যখন উমরায় যাই, অথবা মিডিল ইস্টে যে সমস্ত দেশে শরিয়া আইন চালু আছে, কোরআনের বিধান চালু আছে, সেখানে দেখা যাবে যে স্বর্ণের দোকানগুলো মক্কা শরীফের, মদিনা শরীফের এই আশপাশে অনেকগুলো স্বর্ণের দোকান, যেগুলোতে কোটি কোটি রিয়ালের স্বর্ণের দোকান, সেখানে তারা নামাজের আজান হওয়ার সাথে সাথে দোকান খুলে তারা মসজিদে নববীতে চলে যাচ্ছে। সেখানে কোনো মানে পাহারাদার নিয়োগের কোনো প্রয়োজন পড়ছে না, কারণ সবাই জানে যে যদি চুরি করে তাহলে তার হাত কাটা যাবে। এই যে ভয় এবং ভীতি এবং আইনের প্রতি জনগণ শ্রদ্ধাশীল, এটা যদি হয় বাংলাদেশেও, আমরা তো আইনের শাসন মনে করি, আমরা আইনের শাসন অ্যাপ্লাই করার জন্য আমরা জোর গলায় কথা বলি, অথবা নির্বাচনের প্রাক্কালে আমরা মানে সৎলোকের শাসন চাই, বিভিন্নভাবে স্লোগান দিয়ে জনগণকে আমার ভোট ব্যাংক বাড়ি করার জন্য সচেষ্ট থাকি। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা যখন ক্ষমতা যাই, আমরা যখন চেয়ারে বসে যাই, তখন জনগণের মৌলিক অধিকার পর্যন্ত আমরা ভুলে যাই। আমাদের বাসস্থান, আমাদের শিক্ষা, আমাদের চিকিৎসা, আমাদের বিভিন্ন ক্ষেত্রে যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো ভুলণ্ঠিত হয়। আমরা চেয়ারে বসে সেগুলো আমরা জনগণের কথা বলেও আমরা মনে করি না, যে কারণে বাংলাদেশে যা হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য, সুশীল কোনো সমাজ তা গ্রহণ করতে পারে না, ভদ্র কোনো সমাজ তা গ্রহণ করতে পারে না। একটু আগে আমরা মানে দৈনিক সিলেটের সময়ের যে সংবাদ পরিক্রমা শুনলাম, আমি বসেই শুনছিলাম, উপস্থাপিকার পক্ষ থেকে বলা হয়েছে মৌলভীবাজারে একটি প্রোগ্রামে একজন মন্ত্রী মহোদয় তিনি বলেছেন যে যদি এগুলো কাজ হয় তাহলে আমরা সমাজের কাছে আমরা একটি বর্বর জাতি হিসেবে চিহ্নিত হব। আসলেই তো যে আমরা বর্বরতার একবারে চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছি। আমরা মানে সভ্য সমাজে মুখ দেখানোর মতো নয়, মানে এমন অনেক মানুষকে আমরা বলতে শুনেছি এই রিসেন্টলি যে বাংলাদেশে এই মুহূর্তে বাঁচার চেয়ে মরে যাওয়াই শ্রেয়। এই মুহূর্তে মানুষের কাছে মুখ দেখানো কোনোভাবেই সমীচীন নয়। এই অবস্থা থেকে জাতিকে বাঁচানোর জন্য প্রকৃত অর্থেই একজন সঠিক যোগ্য কাণ্ডারির প্রয়োজন, যার মধ্যে আল্লাহ ভীতি থাকবে, যার মধ্যে পরহেজগারি থাকবে, যার কাছে কাল ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজিরা দেবার অনুভূতি কাজ করবে, এরকম একজন কাণ্ডারির খুবই নিত্য প্রয়োজন বলে আমরা মনে করি। জনাব শাহিনুর পাশা চৌধুরী, আমি একটু অন্য বিষয়ে আসতে চাই। আমরা দেখেছি আপনাকে জগন্নাথপুর নির্বাচনে, আপনার নির্বাচনী এলাকায় জগন্নাথপুর পৌরসভায় আপনিও বিভিন্ন সময় আপনি প্রার্থী, আপনার যে প্রার্থী আছে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। আজকে নির্বাচনের ফলাফল, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং দুজন প্রার্থী সেখান থেকে ইতিমধ্যে মনোনয়ন ভোট কারচুপির অভিযোগে মনোনয়ন তাদের নির্বাচন থেকে সরে এসেছেন এবং সেখানে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে যদি আপনি একটু সংক্ষেপে আমাদের, যেহেতু এই নির্বাচনী এলাকা সম্বন্ধে আমরা অবগত নই, আপনি আপনার নির্বাচনী এলাকা সম্বন্ধে অবগত আছেন এবং এই এলাকার সংসদ সদস্য ছিলেন না। আসলেই দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে গণতান্ত্রিক পন্থায় ভোটের কথা বলা হয়, অথচ বিগত জাতীয় নির্বাচন অথবা এর আগের নির্বাচনের কথা যদি আপনারা পত্রপত্রিকা ঘাটান তাহলে দেখা যাবে যে বিগত জাতীয় নির্বাচনে আগের রাতে প্রশাসনের পক্ষ থেকে সরাসরি ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী রাত 8টার পরে তাদের কন্ট্রোলে নিয়ে গিয়েছিল সেন্টারগুলো, যে কারণে গত রাতের ইলেকশনকে মিডনাইট ইলেকশন বলা হয়। ঠিক তেমনিভাবে আজকের জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে আমি সর্বশেষ নির্বাচনী ধানের শীষের সর্বশেষ নির্বাচনী সমাবেশের 3টি সমাবেশে আমি উপস্থিত ছিলাম এবং খবর নিয়েছি নৌকা প্রতীকের যিনি প্রার্থী তারও এই সর্বশেষ সমাবেশের তথ্য আমার কাছে আছে। সেখানে দেখা গিয়েছে যে আমাদের 20 দলীয় জোটের প্রার্থী রাজু আহমদের ধানের শীষের প্রার্থীর পক্ষে আমরা যে প্রোগ্রামগুলো করেছি সেই প্রোগ্রামের চেয়ে 5 ভাগের 1 ভাগও উপস্থিতি ছিল না নৌকা প্রতীকের প্রার্থীর সর্বশেষ সমাবেশগুলোতে। এবং জনগণের কাছে যদি কোনো গোয়েন্দা বিভাগ অথবা আপনারা সাংবাদিক হিসেবে গিয়ে যদি আগামীকালও যদি জিজ্ঞেস করেন তোমরা ভোট কোন প্রতীকে দিয়েছ, দেখা যাবে যে তারা ধানের শীষের কথা বলবে অথবা স্বতন্ত্র প্রতীক যোগের কথা বলবে। কারণ মানুষ কোনোভাবেই নৌকা প্রতীককে আমার এই জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে পছন্দ করে নাই। কারণ একেবারে স্পষ্ট, দিবালুকে নিয়ে স্পষ্ট।
কি যাতনা বিষয়ে বুঝিবে সে কিসে কবু আসি বিষে ধ্বংসে নিজারে। গত প্রায় 13 বছর থেকে টানা 2 টার্ম, একটানা 2 টার্ম 3 টার্ম বলেন, 2008 থেকে নিয়ে এ পর্যন্ত বলতে গেলে 3 টার্ম বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ আমাদের আসনে আছে, অথবা গোটা বাংলাদেশই তারা শাসন করছে। আমার আসনে এখন পর্যন্ত জগন্নাথপুর থেকে সিলেটে আসার কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। জগন্নাথপুর থেকে সৈয়দপুর হয়ে গোয়ালাবাজার রাস্তা একেবারেই অচল, ঠিক তেমনিভাবে জগন্নাথপুর থেকে শিবগঞ্জের রাস্তা অচল। আজকে প্রতিটি সেক্টরে রাস্তাঘাটের যে দৈন্যদশায় কোনোভাবেই জগন্নাথপুর পৌর এলাকার মানুষ নৌকা প্রতীককে পছন্দ করতে পারে না। আমরা হয়তো বিজয়ী হতে পারতাম না, কিন্তু আমরা সেকেন্ড পজিশনে হয়তো বা থাকতাম। কিন্তু এখানে ভোটের ক্ষেত্রে পাবলিকলি স্পষ্ট ভাষায় আমি বলতে গেলে অসুবিধা নেই। জনগণ, আমি দেখেছি যে সাবেক মেয়র, জননন্দিত মেয়র আলহাজ এম এ মনাফ সাহেবের ছেলে সেলিম, আবুল হোসেন সেলিম, তার প্রতি মানুষ বেশি ঝুঁক ছিল এবং জনগণ বলছে যে সে ভোটে বিজয়ী ছিল। কিন্তু তাকে যে কোনোভাবেও সেন্টারকে দখল করে ভোট কারচুপির মাধ্যমে আগের রাতে ভোট কন্ট্রোল করে সেখানে দেখা গিয়েছে যে 6000 ভোট পেয়েছেন নৌকা, এবং স্বতন্ত্র প্রার্থী 3 নম্বর পজিশনে এসেছেন। 2 নম্বর পজিশনে এসেছে আমাদের দানের শীষ, তাদের ভোটের পরিমাণ 1000। তো দানের 1000 এবং 6000 প্রায় 5000 ভোটের ব্যবধান। 5000 ভোটের ব্যবধান এই পৌর নির্বাচনে কোনোভাবেই হতে পারে না। যদি হতো তাহলে 50, 60, 70, 100, 200 ভোটের ব্যবধান হতো যদি ফেয়ার ইলেকশন হতো। তো এখানে নৌকা প্রতীকে কেউ ভোট দেয় নাই। নৌকা প্রতীকে অরিজিনালি ভোট সেখানে 1000 হওয়ার কথাও নয়, কারণ মানুষ যেভাবে নৌকার প্রতি বিদ্বেষ, মানুষ যেভাবে নৌকা প্রতীকের প্রতি মানুষ যেভাবে ঘৃণা সৃষ্টি হয়েছে, সেই ঘৃণার কারণে নৌকা প্রতীক এই জগন্নাথপুর পৌর নির্বাচনে অবশ্যই ভোটের ক্ষেত্রে পরাজিত হয়েছে, কিন্তু প্রশাসন তাদের কন্ট্রোলে, যে কারণে বিজয়ী ঘোষণা করা হয়েছে নৌকা প্রতীকের প্রার্থীকে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, যে কারণে আমি আজকে আপনাদের এই নিউজটাকেই বলছি যে এখানে স্বতন্ত্র প্রার্থী এবং দানের শীষের প্রার্থী দুজনই নির্বাচন বর্জন করেছে, বয়কট করেছে, তারা সেই নির্বাচনকে গ্রহণ করে নাই। তো এটা আসলে গণতান্ত্রিক এই দেশে কোনোভাবেই কাম্য নয়। মাত্র 2 মাসের জন্য এই ইলেকশন, এই একটা ইলেকশন যদি ফেয়ার নির্বাচন দেওয়া হতো, সরকারের কী আসতো আর কী যেত। মাত্র 2 মাসের জন্য এই ইলেকশন হচ্ছে। এই নির্বাচনটা যদি ফেয়ার হতো তাহলে জনগণের কাছে সরকারেরও ভাবমূর্তি ভালো হতো। এই 2 মাসের জন্য একজন নির্বাচিত করে, নৌকা প্রতীকের জন্য একজনকে নির্বাচিত করে সরকারের কি আর আসে আর যায়, এখানে ক্ষমতা পরিবর্তনের কোনো কিছু নয়। তাহলে জনগণের কাছে এই দলটি আওয়ামী লীগের মতো প্রবীণ একটি রাজনৈতিক দল এভাবে দেউলিয়া হয়ে যাবে, সেটা চিন্তা করতেও খারাপ লাগে। অচিন্তনীয় বিষয় যে আওয়ামী লীগের মতো প্রবীণ একটি রাজনৈতিক দল, সেখানে তারা ভোট কারচুপি করে বিজয়ী হবে মাত্র 2 মাসের এই উপনির্বাচনের জন্য। পরবর্তী পর্যায়ে আবার নির্বাচন আসছে। মৃত মেয়র মনাফ সাহেবের 0 আসনে ইলেকশন দেওয়া হয়েছে, এর আগে দেওয়া হয়েছিল, করোনার কারণে পিছিয়ে গিয়েছে। এখন শপথ নেওয়ার পরে বোধ 1.5 মাসও থাকবে না। এই 1.5 মাসের কারণে আওয়ামী লীগের প্রার্থীকে কারচুপি করে বিজয়ী ঘোষণা করার কি প্রয়োজন ছিল? প্রশাসন, আমরা অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমরা যখন সর্বশেষ নির্বাচনী সভা করতে গেলাম পৌর পয়েন্টের সামনে, সেখানে ইউএনও নিজে উপস্থিত থেকে পুলিশ বাহিনী নিয়ে আমাদের এই যে পারমিশনকৃত আমাদের পৌরসভার সামনে, এবং আমরা 3টি সভা আমাদের পারমিশন দিয়েছে আগের দিন, পরের দিন দিয়েছে নৌকার, আমাদেরকে দিয়েছে 7 তারিখে, 8 তারিখে দিয়েছে নৌকার জন্য। তো আর 10 তারিখ ইলেকশন হলো। তো 7 তারিখে নির্ধারিত প্রশাসন থেকে পারমিশন করা পৌর পয়েন্টের, কেশবপুর বাজারের এবং বহর বাজারের এই 3টি স্পটে পারমিশন দেওয়া, কিন্তু প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমরা যখন পৌরসভার সামনে পথসভা করার জন্য মাত্র 15 সম্ভবত সর্বোচ্চ 10টি চেয়ার গেস্টরা বসার জন্য এবং সামনে একটি টেবিল রাখা হয়েছে, ইউএনও সাহেব বললেন যে এখানে টেবিল রাখা যাবে না, এখানে আপনারা মাইক ব্যবহার করতে পারবেন না, এখানে আপনারা দানের শীষের স্লোগান দিতে পারবেন না, আপনারা স্টেজ ভাঙতে হবে। স্টেজ কি? এটা তো অনিয়মিত স্টেজ, এখানে ভাসমান স্টেজ, মাত্র 10টি চেয়ার, একটা টেবিল। এরপরেও আমরা পরিস্থিতি
যাতে বিশৃঙ্খল না হয়, মানুষ আমাদের প্রায় হাজারখানিক কর্মী উপস্থিত হয়ে গিয়েছিল, পুলিশের সাথে যাতে হাতাহাতি না হয়, পুলিশ যাতে লাঠিচার্জে বাধ্য না হয়, এজন্য এখানে সাবেক এমপি আমাদের সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিমুদ্দিন মিলন সাহেব ছিলেন। অবশ্য আমি এর আগে ছিলাম, আমি পরিস্থিতি মোটামুটি কন্ট্রোলে নিয়ে এসেছিলাম, তখন কলিমুদ্দিন মিলন সাহেব এসেছেন। তো এরপরেও আমরা প্রশাসনের এই অনুরোধকে রক্ষা করে আমরা চেয়ার এবং টেবিল সরিয়ে নিয়েছি। এরপরেও তারা আমাদেরকে 15 মিনিটের বেশি আমাদের নির্ধারিত শিডিউল অনুযায়ী পারমিশন পৌরসভার সামনে 15 মিনিটের বেশি আমাদের পথসভাটি করতে দেওয়া হয় নাই। এই যে গণতান্ত্রিক কথা বলা হয়, গণতন্ত্রের কথা বলা হয়, অথচ নির্বাচনী অধিকার মানুষের কাছে তার সর্বশেষ নির্বাচনী বক্তব্য, তার নির্বাচনী ইশতেহারটা প্রকাশ করবে প্রার্থী অথবা প্রার্থীর পক্ষে অতিথিরা। আমি সেখানে অতিথি ছিলাম, কলিমুদ্দিন মিলন সাহেব গেস্ট হিসেবে এসেছিলেন, আমার আসন হিসেবে আমি তো সেখানে যাবই। কিন্তু এখানে যদি দুজন সাবেক এমপিকে দাঁড়ানোর জন্য পারমিশন না দেওয়া হয়, তাহলে বাংলাদেশ যাচ্ছেটা কোথায়? ইউনো সাহেব বুঝে না যে একজন সাবেক এমপির মর্যাদা কি, আমাদের সাথে যে যেন ধরনের আচরণ করেছে। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে আমরা 15 মিনিটের মধ্যে প্রোগ্রাম শেষ করেছি। তো এতেই বোঝা যায় যে সরকার চেয়েছিল যে আমরা যেন কোনো প্রোগ্রাম না করি, সরকার চেয়েছিল ভোটাররা যেন ভোট সেন্টারে হাজির না হয়। আমি 11টা পর্যন্ত দেখেছি, বিভিন্ন অনলাইনে সাংবাদিকরা দিয়েছে যে ভোটারদের উপস্থিতি নাই। ভোটারদের যদি উপস্থিত না থাকে সকাল 11টা পর্যন্ত, তাহলে 6000 ভোট নৌকা প্রতীকে কাস্ট হয় কী করে? 6000 ভোট নৌকা প্রতীকে কাস্ট হয় কী করে? এতেই প্রমাণিত হয় যে ওরা কারচুপির মাধ্যমে বিজয়কে ত্বরান্বিত করেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। জনাব শাহিনুর পাশা চৌধুরী, আমরা একটু অন্য বিষয়ে আসতে চাই আপনার নির্বাচনী এলাকায়, এবং আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এবং শেষ একটি প্রশ্ন। আপনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন এবং অনেক মানুষ গড়ার কারিগর হিসাবে কাজ করছেন, অনেক স্টুডেন্ট আপনার রয়েছে, অনেক শিক্ষার্থী আপনার রয়েছে। যার এই অবস্থার মধ্যে দিয়ে বিগত সরকার ইতিমধ্যে কিন্তু এইচএসসি পরীক্ষার উত্তীর্ণ যারা পরীক্ষার্থী হয়েছে তাদেরকে অটোপাস দেওয়া হয়েছে। এই পর্যায়ে এই অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং আপনার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটিকে কোন দিকে যাচ্ছে, যদি সংক্ষেপে একটু আমাদের দর্শকদের বিষয়টি বলেন। আসলেই গুড়ায় গলদ বিসমিল্লাহ গলদ যদি হয় তাহলে সেটা দুঃখজনক বললেই চলে। কারণ শুরু থেকেই আমাদের সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা বিশ্ব সংস্থার পক্ষ থেকে বাংলাদেশে যেগুলো মেসেজ এসেছে এগুলোর প্রতি আমাদের সরকার বাহাদুর কোনোভাবেই তোয়াক্কা করে নাই। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সহ সকলেই বলেছেন যে আমাদের যথেষ্ট ইকুইপমেন্ট রয়েছে। পরবর্তী পর্যায়ে সকলের সামনে একেবারে দিবালুকে নিয়ে স্পষ্ট ছিল যে আমাদের ইকুইপমেন্টের অভাব ছিল। আমাদের সিলেটের কৃতি সন্তান ডাক্তার মঈন সাহেব সর্বপ্রথম ইন্তেকালের মাধ্যমে প্রমাণিত হলো যে তার চিকিৎসার অভাবে তিনি মৃত্যুবরণ করেছেন। তাকে ঢাকায় নিয়ে যাওয়ার মধ্যেও অনেক তিলিস্মাতি হয়েছে বিভিন্নভাবে। এরপরেও মানুষ যেহেতু বাংলাদেশে 15 কোটি মানুষ তেমন সচেতন নয়, এককভাবে সরকারকে আমরা এ বিষয়ে দোষারোপ করি না। কিন্তু রাস্তাঘাটে, হাটে বাজারে, মাছ বাজারে, বিভিন্ন সেক্টরে অথবা পরিবহন খাতে, রেল ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মানুষ, অথবা গার্মেন্টস সেক্টরে দেখা গেছে যে হাজার হাজার মানুষ বিভিন্নভাবে, সর্বপ্রথম আপনারা ভুলে যাবার কথা নয়, গার্মেন্টস স্কুল নিয়ে একবার একটা ডিসিশন হলো। মানুষ ময়মনসিংহ থেকে, কিশোরগঞ্জ থেকে, পাবনা থেকে, রাজশাহী থেকে অনেক খাটখড় পেয়ে পায়ে হেঁটে বিভিন্নভাবে 1000 টাকা খরচ করে একজন গরিব শ্রমিক তার ঢাকায় কাজে যোগদান করার জন্য অংশগ্রহণ করেছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে আবার শিডিউল আসলো, সরকার পক্ষ থেকে নোটিশ জারি করা হলো, না তারা বাড়িতে চলে যেতে হবে। পরে আবার তারা গেল। এই যে হাজার হাজার মানুষ আসা যাওয়া, এই যে করোনার প্রভাব বিভিন্নভাবে বিস্তার লাভ করলো, এটার জন্য সরকারও দায়ী। কিন্তু আমাদের সচেতনতার অভাব, সেটাও আমরা দায়ী মনে করি। আমরা এখন পর্যন্ত সচেতন নই। কিন্তু মূল পয়েন্ট আপনি যে প্রশ্নটি করেছেন যে শিক্ষা কোন দিকে যাচ্ছে, অথবা এইচএসসিকে অটো প্রমোশন দেওয়া হলো, অথবা ইসলামী শিক্ষার ক্ষেত্রে আমরা কোন পর্যায়ে আছি, তো মূল পয়েন্টটা এখানেই যে প্রতিটা সেক্টরে যদি মানুষ স্বাস্থ্যবিধি না মেনে চলতে পারে, বাংলাদেশের হাট বাজার প্রতিটা সেক্টরে যদি মানুষ এমনকি মাস্ক পর্যন্ত ইউজ না করে, যদি দৈনন্দিন কাজ চলে, তাহলে শিক্ষা
পদ্ধতিকে অথবা শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যে সমস্ত কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয় থেকে অনলাইনে ক্লাস করার জন্য বলা হচ্ছে, অনলাইনের সুযোগ সুবিধা বাংলাদেশকে এখন ডিজিটাল হয়ে গিয়েছে। বাংলাদেশ কি শুধু বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমেই একেবারে মানে মঙ্গলচন্দ্রে উঠে গেছে নাকি? এরকম তো কোনো কিছু নয়। মানে প্রাইমারি স্কুল থেকে নিয়ে হাই স্কুল থেকে নিয়ে কলেজ পর্যন্ত অনেকের কাছে দামি মোবাইল নেই যে তারা ইউজ করবে মোবাইল, যে মোবাইলগুলো ইউজ করে মানে সেগুলো মানে শিক্ষকের কাছ থেকে সে তার ক্লাস নিয়ে নেবে, আবার সে রেসপন্স করবে। এরকম তো হতে পারে না। প্রত্যেকটা সেক্টর যদি চলতে পারে তাহলে শিক্ষা সেক্টর চলতে পারবে না কেন? মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়েছে, সরকারকে আমরা ধন্যবাদ জানাই। সর্বপ্রথম আমাদের সাবেক ধর্মমন্ত্রী মহোদয় শেখ মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আমি তার রুহের মাগফিরাত কামনা করি। তার জীবদ্দশায় তিনি সর্বপ্রথম মাদ্রাসাগুলোর হেফজখানা খোলার জন্য তিনি অনুমতি দিয়ে গিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে আমাদের শীর্ষ উলামায়ে কেরাম যোগাযোগ করে আবার আমাদের কিতাবখানাগুলো খুলে দেওয়া হয়েছে। মূল বিষয়টাই এখানে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তিনি বারবার বলেছেন যে আমাদের কওমি মাদ্রাসাগুলো প্রকৃত অর্থেই দিনের দ্বারক এবং বাহক। কওমি মাদ্রাসাগুলোই প্রকৃত অর্থে দিনের প্রচারক এবং সেখানে কোরআন শরীফের শিক্ষা হয় এবং শেষ রাতে উঠে বিশেষ করে হিফজ বিভাগের ছাত্ররা শেষ রাতে উঠে তাহাজ্জুদের আগে তারা তিলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রুনাজারি করে। পীর আউলিয়ার দেশ হিসাবে যদি মাদ্রাসাগুলো যদি চালু থাকে তাহলে করোনার জন্য তারা দোয়া করবে, গোটা বিশ্বের মানুষের জন্য মঙ্গলের জন্য দোয়া করবে, করোনা পরিস্থিতি যাতে বিদায় হয় বিশ্ব থেকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যাতে অবারিত হয়, এজন্য মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়েছে। তো মাদ্রাসাগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে স্কুলগুলো খুলে দেওয়া হবে না কেন? স্কুলগুলো খুলে যদি দেওয়া হয়, ওই যে অটো প্রমোশন দেওয়া হলো, এই অটো প্রমোশনের কারণে মানে একটা পয়েন্টে যদি আমি আলোচনা করি যে এইচএসসিতে যে অটো প্রমোশন দেওয়া হলো, এই অটো প্রমোশনের কারণে এইচএসসি যারা সায়েন্স বিভাগে লেখাপড়া করবে তারা মানে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য তারা চেষ্টা করবে, অথচ সে হয়তো বা পরীক্ষা হলে সে ফেল করতো, কিন্তু তাকে মানে মেডিকেলের সায়েন্সের মানে ছাত্র হিসাবে তাকে মানে মেডিকেলে ভর্তি হয়ে যাবে। কিন্তু এই যে অটো প্রমোশনের কারণে ফেল হওয়া ছাত্র সে প্রমোশন পেয়ে মেডিকেলের ছাত্র হিসাবে সে মেডিকেলের মানে তার 4টি বছরের কোর্স করবে। পরবর্তী পর্যায়ে যখন সে এমবিবিএস কমপ্লিট করে যখন যে তার চিকিৎসা সেবায় নিয়োজিত হবে তখন তার কাছ থেকে ভালো চিকিৎসা আশা করা যাবে না। যেভাবে আমরা দেখি অনেক সার্জারি বিভাগে মানে সার্জারি করার সময় বাচ্চা দুটুকরো হয়ে যায়, সার্জারির সময় উল্টো সার্জারি করে ফেলে। এইভাবে বিভিন্নভাবে মানে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বাংলাদেশে যে বুয়া সার্টিফিকেট দিয়ে এমবিবিএস চিকিৎসক বাংলাদেশে ওরও এগুলো চলছে। তো এই যে অটো প্রমোশনের কারণে ইন্টারমিডিয়েটের যে অটো প্রমোশন দেওয়া হলো সেটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় এবং কোনোভাবেই এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। আমি মনে করি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোকে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার প্রয়োজন আমি মনে করি। কারণ আমরা বাংলাদেশ পীর আউলিয়ার দেশ, আমরা আকিদাগতভাবে আমরা মুসলমান এবং কোরআনকে বিশ্বাস করি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস করি এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বক্তব্য এ বিষয়ে যে মানে যেগুলো আমরা মানে বিস্তার মনে করি যে একজন থেকে আরেকজনের কাছে বিস্তৃতি লাভ করবে, এটা মানে কোনোভাবেই মানে শরীয়ত এলাও করে না যে আমার রোগ অন্যজনের কাছে মানে বিস্তৃতি লাভ করবে। আমার পাশে আসলে, আমার টাচে আসলে, আমার সংস্রবে আসলে অথবা একাধিক মানুষ একসাথে মানে বসলে, একসাথে চলাফেরা করলে একজনের অসুস্থ আরেকজনের কাছে ছড়িয়ে পড়বে, এটা ইসলাম এলাও করে না। যে কারণে আমরা মনে করি আল্লাহর হুকুম যখন হবে সে রোগাক্রান্ত হবে, সে করোনাক্রান্ত হবে, আল্লাহর হুকুম যখন হবে না কেউ আক্রান্ত হবে না। নতুবা বাংলাদেশ যেভাবে প্রায় 17-18 কোটি মানুষের দেশ, আমাদের স্বাস্থ্যবিধি আমরা মানতেই পারি না, আমরা স্বাস্থ্য সচেতন নয়, বাংলাদেশের স্বাস্থ্য খাতের ইকুইপমেন্টেরও যথেষ্ট অভাব রয়েছে। এরপরেও মাত্র প্রায় 5,500 মানুষ গত 5 মাসে ইন্তেকাল করেছেন, অথচ বাংলাদেশে কম হলেও 1 লাখ মানুষ ইন্তেকাল করার কথা, কমপক্ষেও 1 লাখ মানুষ এই করোনায় মৃত্যুবরণ করার কথা ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের চাদর দিয়ে আমাদের পীর আউলিয়ার এই দেশ মানে আলিম উলামার এই দেশ, যেখানে মসজিদ থেকে আজান ধ্বনিত হয়, এখানে আমরা শুরু করি আল্লাহর নাম নিয়ে দিনের কার্যক্রম, যেখানে আল্লাহ আমাদের প্রতি রাজি এবং খুশি থাকার কারণে গজব থেকে আমাদেরকে রেহাই দিয়েছেন। এটা সরকারেরও মানে প্লাস পয়েন্ট এবং বাংলাদেশের আল্লাহ পাক রব্বুল আলামিনের বাংলাদেশের প্রতি একটি রহম
এজন্য আমরা করোনা পরিস্থিতির এই কন্ট্রোলে আমরা বলছি কন্ট্রোল, এটা কন্ট্রোল হয়েছে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশেষ রহমত এই বাংলাদেশের প্রতি থাকার কারণে। এজন্য আমি বলছি করোনা একজন থেকে আরেকজনের কাছে ছড়িয়ে পড়বে এরকম চিন্তা চেতনা সরকার থেকে একেবারেই মাথা থেকে দূরে সরিয়ে নিতে হবে এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি সেক্টরে মাদ্রাসাগুলো সহ প্রতিটি সেক্টরে প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। জনাব শাহিনুর পাশা চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান সমাপনীভাবে বলতে পারেন, আমরা অনুষ্ঠানটি শেষ করব। সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, দেশ এবং বিদেশের সম্মানিত ভিউয়ার্স, দৈনিক সিলেটের সময় সবসময়ই জাতির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিভিন্নভাবে বুদ্ধাদেরকে অথবা এ সম্পর্কে যারা সংশ্লিষ্ট কথা বলতে পারেন তাদেরকে হাজির করেন। আমি আশা করি আপনারাও আমাদের সাথে একমত হবেন এবং দৈনিক সিলেটের সময়ের সাথে আপনারা থাকবেন এবং তারা যখনই ন্যায়ের পক্ষে থাকবে, দেশের পক্ষে থাকবে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে, আমি আশা করি দৈনিক সিলেটের সময়ের সেই উত্তর সফলতা কামনা করি। যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং অনেকেই ফেসবুকের মাধ্যমে গতকাল দেখেছেন আমি চূড়ান্ত পর্যায়ের অসুস্থ বেড রেস্টে ছিলাম, কিন্তু যেহেতু কথা দিয়েছিলাম কথা রাখতেই হয়, যে কারণে আপনারা হয়তো আমার ফেসের দিকে লক্ষ্য করছেন যে আমি অসুস্থতা বোধ করছি, কথা বলতেও আমার অসুবিধা হচ্ছে। এরপরও আমি আপনাদের সামনে এসেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাড়াতাড়ি সুস্থতা দান করে জনগণের পাশে দাঁড়াবার সুযোগ দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেক দিন ঠিক এই সময়ে সকল সিলেটের সকল গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হব এবং আপনাদের সকল গুরুত্বপূর্ণ সংবাদ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা সবসময় বলে আসছি সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদ রাখুন, আপনার দেশকে রাখুন। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং এই করোনা সংকটকালীন সময়ে যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।